বাকি 67 মার্ক পাওয়ার টিপস হলো এফোর্ট অ্যান্ড ডেডিকেশন। একটা মেয়ের পেরেন্টস সবার আগে নিজের মেয়েকে তোমার হাতে তুলে দেওয়ার আগে দেখবে যে তোমার এফোর্ট আর ডেডিকেশন কতটুকু। তার উপর নির্ভর করেই তারা বাকি 67 মার্ক তোমাকে দেবে। সাইফের ঠোঁটের করে মিসকে হাসি ফুটে ওঠে। নিজের বুদ্ধিমত্তার প্রতি নিজেই গর্ববোধ করে সে। ভবিষ্যৎ শ্বশুরের কাছ থেকে তাকে ইমপ্রেস করার বুদ্ধি নেওয়া একমাত্র সাইফের দ্বারাই সম্ভব। শিরশিরে হাওয়া বইছে প্রকৃতিতে, যদিও কাচের জানলাটা ভেদ করে তা ভেতরে প্রবেশের সুযোগ পাচ্ছে না, তবে কেবিনের ভেতরটাও কম ঠান্ডা নয়। ওয়াশরুম থেকে নিজের হসপিটালের পোশাক বদলে বের হয়েছে প্রত্যয়। গায়ে তার টি শার্ট ও জ্যাকেট চাপানো। শীত থেকে মুক্তি পেতে গলায় একটা মাফলার এবং হাতে লেদারের হ্যান্ড গ্লাভসও পরিধান করেছে। ফিজা বেগম বারবার করে বলে দিয়েছে যেন ভুলেও ঠান্ডা না লাগে, তাই এত সতর্কতা। কেবিনে পা রাখতে প্রত্যয় দেখে রুমের এক কোণে সোফায় ঝিম মেরে বসে আছে জেসি। প্রত্যয় দূর হতে নীরবে দেখে তাকে। প্রত্যয়কে আজ ডিসচার্জ করা হয়েছে, এই মুহূর্তে বাসায় যাবে তারা। যদিও ফিজা বেগম এবং আরাফাত সাহেবের আসার কথা ছিল, কিন্তু বিগত কয়েকদিনের দৌড়ঝাঁপ আর মানসিক চিন্তায় আরাফাত সাহেবের ডায়াবেটিসটা পই পই করে বেড়ে গিয়েছে। বিছানা ছেড়ে ওঠার অবস্থায় নেই তিনি। পরিস্থিতি বিবেচনা করে জেসি জেদ ধরে বলেছে ফিজা বেগমকে স্বামীর খেয়াল রাখতে। প্রত্যয়ের খেয়াল সে একাই রাখতে পারবে, তার কথায় অগত্যা মানা হয়েছে। তবে আরাফাত সাহেব এই হাই ডায়াবেটিস নিয়েও তদারকি করে গাড়ি পাঠিয়ে দিয়েছে একমাত্র ছেলে এবং ভবিষ্যৎ পুত্রবধূর জন্য। প্রত্যয় একটা নিঃশ্বাস ফেলে এগিয়ে যায়। এখন যথেষ্ট সুস্থ অনুভব করছে সে, কেবল মাথার ঘাটা শুকানো বাকি। বেডের উপর গুছিয়ে রাখা ব্যাগটা নিজের কাঁধে তুলে নিয়ে প্রত্যয় সামান্য গলা ছাড়ে জেসির দৃষ্টি আকর্ষণের জন্য। জেসি তখনও বসে ঝিমুচ্ছে, বাধ্য হয়ে এবার প্রত্যয় ডাক দেয়, এক্সকিউজ মি। জেসি এবার চোখ মেলে তাকায়। লাল লাল চোখ জোড়া তুলে চাইতেই প্রত্যয় ভুরুকুচকে প্রশ্ন করে, ঠিক আছে তুমি? জেসি দ্রুত মাথা নেড়ে বলে, হ্যাঁ, তোমার ওয়েট করতে করতে ঘুম পাচ্ছিল। এ কি, ব্যাগ তুমি নিয়েছো কেন? আমি নিচ্ছি, দাও। প্রত্যয় জেসির কথায় পাত্তা না দিয়ে দ্রুত পায়ে এগিয়ে যায়। নিজের শীতল হাতটা জেসির কপালে রাখতে জেসি বিস্ময়ে পাথর বনে যায়। প্রত্যয়ের শীতল হাতটা কপালে সে উত্তাপটুকু সহ্য করতে না পেরে দ্রুত হাত সরিয়ে নেয়। চিন্তিত স্বরে বলে, জ্বর এসেছে কখন? বলনি কেন? জেসি গলা ছেড়ে বলে, সিরিয়াস কিছু না, কালকে তো চট্টগ্রাম চলেই যাব। আম্মুর কাছে গেলে এভাবেই ঠিক হয়ে যাবে। প্রত্যয় দ্বিধা নিয়ে প্রশ্ন করে, আমার এসি অন করে রাখার কারণে জ্বর এসেছে? যদিও প্রত্যয় ভুল কিছু বলেনি, তবুও জেসি সেটা চেপে গিয়ে বলে, ওহো, তোমাদের ঢাকার ওয়েদার আমাকে স্যুট করেনি হয়তো। অন্য সময় প্রত্যয় বিরক্ত হলেও এখন হুট করে তার বিরক্তি গায়েব হয়ে গেল। সামান্য মায়া লাগলো, সেই সঙ্গে অপরাধবোধ। একটা মানুষ নাটক করে হোক আর দেখানোর জন্যই হোক, একটা দিন হসপিটালে তার চারিপাশে ঘুরঘুর করেছে খেয়াল রাখার জন্য, আর প্রত্যয় কিনা তারই সুবিধা অসুবিধার দিকটা খেয়াল করলো না। প্রত্যয় আরেকবার জেসির দিকে তাকায়। প্লাজো আর কুর্তির সঙ্গে একটা উলের কার্ডিগান পরে আছে কেবল। প্রত্যয় কিছু একটা ভেবে মৃদু গলায় বলে, হাত দাও। জেসি অবাক হয়ে বলে, কেন? প্রত্যয় জবাব না দিয়ে নিজের হাতের হ্যান্ড গ্লাভস দুটো খুলে জেসির হাতে পরিয়ে দেয়। ছোট ছোট বিষয়ে চটে যাওয়া জেসি শান্ত নদীর ন্যায় স্থির হয়ে যায়। কিছু বলতে পারে না, কেবল পিটপিট করে হাতের গ্লাভস দুটো দেখতে থাকে। তার দু হাতের তালু এতক্ষণ বরফের মতো শীতল হয়েছিল, তবে এখন কিছুটা আরাম বোধ করছে। প্রত্যয় আরও একটা কাণ্ড ঘটায়। নিজের গলায় জড়ানো মাফলারটা খুলে জেসির গলায় পেঁচিয়ে দেয়। মুখে সামান্য বিরক্তি ভাব নিয়ে বলতে থাকে, সৌভাত্রী হওয়ার নাটক করতে গিয়ে জ্বর বাঁধিয়ে বসে আছো। জেসির আচমকা দমবন্ধ অনুভব হয়। মুখ ফুটে বলতে ইচ্ছে করে সে মোটেও নাটক করেনি, কিন্তু তার বলা হয় না। প্রত্যয় তার কথার তেমন একটা গুরুত্ব দেবে না। মন খারাপের বাতাসে সে ধাক্কা খায় জেসির লাল হয়ে যাওয়া মুখটায়। চট্টগ্রামে ফিরে গিয়ে সে ফরহাদকে সামনে পেলে খুন করে ফেলবে বলে ঠিক করে। ওই ছেলেটার সব সমস্যার মূল। জেসির মাথাটা খুব সূক্ষ্মভাবে ওয়াশ করেছে ও। হ্যাঁ, সব দোষ ফরহাদেরই। বাণী রুমে গিয়ে দরজা আটকেছে 1 ঘন্টার উপর হলো। দুর্জয় নিজের জায়গা থেকে নড়েনি। অজানা কারণে এতক্ষণ ধরে সোফাটাতেই ঠাঁই বসেছিল। আচমকা দরজা খোলার শব্দ হতেই সে ঘাড় ঘুরিয়ে তাকায়। বাণী বন্নির হাত ধরে রুম থেকে বের হচ্ছে। দুর্জয়ের দেওয়া জামা কাপড় বদলে নিয়েছে দুজন। হাতে রয়েছে কেবল নিজের পার্সটা। লিভিং রুম পার করে দরজার কাছে যেতে নিলেই দুর্জয় উঠে দাঁড়ায়। পেছন হতে শান্ত স্বরে বলে, বাণী থামে না। আমি অনুমতি দেইনি বাণী। বন্নির জুতো জোড়া নিয়ে বন্নির সামনে হাঁটু গেড়ে বসে তা পরিয়ে দিতে থাকে।
দুর্জয় এবার নীরবে এগিয়ে গিয়ে বন্নিকে বাণীর সামনে থেকে কোলে তুলে নেয়। বাণী রেগে ওঠে। কি করছো তুমি? দুর্জয় বাণীর কথার দিকে তোয়াক্কা না করে বন্নিকে নিয়ে নিচের রুমের দরজার সামনে যায়। এক হাতে দরজাটা খুলে বন্নিকে রুমের ভিতর নামিয়ে দিয়ে কোমল গলায় বলে, আপনি ভেতরে বসে ওয়েট করুন, আমার আপনার মাম্মার সাথে একটু কথা আছে, ওকে? বন্নি অবুঝের মতো কেবল মাথা নাড়ে। সে বুঝতে পারছে না হুট করে কি হলো, মাম্মা হুট করে যেতে চাইছে কেন এখান থেকে। দুর্জয় রুমের ভেতরে লাইট ও ফ্যানের সুইচটা হাত বাড়িয়ে অন করে দেয়। অতঃপর দরজাটা টেনে নব ঘুরিয়ে বাইরে থেকে আটকে দেয়। বাণী তখন রাগে কাঁপছে, এলোমেলো স্বরে বলে, ও আমার মেয়ে দুর্জয়, এভাবে অধিকার খাটানোটা বন্ধ করো, যেতে দাও। দুর্জয় শান্ত রয়, উত্তেজিত হয় না। টেবিলের ওপর থেকে একটা গ্লাসে পানি ঢেলে বাণীর কাছে এগিয়ে এসে ঠান্ডা গলায় বলে, বসো, পানি খাও, মাথা ঠান্ডা করো। বাণী একটা দীর্ঘশ্বাস টেনে নিজেকে শান্ত করার প্রয়াস করে। উত্তেজিত হলে চলবে না তার, বন্নি ভেতরেই আছে। এটা ভেবে বাণী সরে এসে লিভিং রুমে একটা সোফায় বসে। দুর্জয়ও পিছু পিছু আসে, হাতের গ্লাসটা এগিয়ে ধরে বাণীর দিকে। বাণী চুপচাপ গ্লাসটা নিয়ে পানিটুকু খায়। দুর্জয় এবার খুব অদ্ভুত একটা কাজ করে। নিজেদের মধ্যে কিছুটা দূরত্ব বজায় রেখে এক হাঁটু ভেঙে বাণীর সামনে বসে। বাণী অপ্রস্তুত হয়ে পড়ে। দুর্জয় অত্যন্ত শান্ত ভঙ্গিতে নরম স্বরে বলে, শোনো বানি, তোমার আত্মসম্মানবোধ অবশ্যই তোমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। আই রেসপেক্ট ইউ ফর দ্যাট, বাট ট্রাস্ট মি, আমি এরকম কিছু বলছি না বা করছি না যেটাতে তুমি অস্বস্তি ফিল করবে। বিয়ের কথা বলছি আমি, সম্পর্কটাও যেমন পবিত্র, আমার নিয়ত এবং অনুভূতিটাও সেরকম শুদ্ধ। তাই ফর গড সেক আমার প্রস্তাবের পেছনে কোনো দয়া কিংবা করুণা খুঁজতে যেও না তুমি। আই মিন এভরি ওয়ার্ড। বাণী মাথা নিচু করে বসে রয়। দুর্জয় বলে, লুক অ্যাট মি। বাণী মাথা তোলে না। দুর্জয় ফের বলে, তাকাও বানি। বাণী আবার মাথা তুলে তাকায়। তাকাতে বাধ্য হয়। দুর্জয় শান্ত গলায় বলে, বর্তমানটা দেখো, আমি জানি তুমি যোগ্য, তুমি একা নিজেকে এবং বন্দিকে সামলাতে পারবে। আমাকে ছাড়া চলতেও তোমাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি নিজের জন্য তোমাদের চাইছি। আমার জীবনে দুটো সম্পর্কের ঘর এখনো শূন্য আছে, সেই শূন্য স্থান পূরণের জন্য চাইছি তোমাদের। বাণী নীরবে শুনে সবটা, অতঃপর অন্যরকম গলায় প্রশ্ন করে, আমার ভেঙে ফেলে আসা গিটারটা মেরামত করে নিজের কাছে রাখার কারণটা কি? দুর্জয় চমকায়, পর মুহূর্তে স্বাভাবিক স্বরে বলে, কোনো কারণ নেই। ওই গিটারটা নিজের কাছে রাখার পেছনে দুর্জয়ের সত্যি বিশেষ কোনো কারণ নেই। 12 বছর আগের সেই বৃষ্টিস্নাত বিকেলে সে কেবল দূর হতে দেখেছিল বাণী কিভাবে অবহেলার সঙ্গে নিজের সব থেকে প্রিয় জিনিসটা রাস্তার পাশে ফেলে চলে গিয়েছিল। এক মুহূর্তের জন্য দুর্জয়ের মনে হয়েছিল তার প্রত্যাখ্যানের রাগটা যেন বাণী ওই জড়বস্তুতার উপর ঝাড়ল। বাণী ফ্যালফ্যাল দৃষ্টি মেলে তাকিয়ে রয়। হুট করে বুক ভরা বিষাদ নিয়ে ধরা গলায় বলে, আমি কাউকে গ্রহণ করার পরিস্থিতিতে নেই দুর্জয়। আমার মরে যাওয়ার কোনো উপায় নেই, বেঁচে থাকারও নেই। যে জীবনটা আমি টেনে নিয়ে যাচ্ছি না, সেটা বাধ্য হয়ে টেনে নিয়ে যাচ্ছি। আমার চারিপাশে সবকিছু অনর্থক মনে হয়। মধ্যরাতে দুঃস্বপ্ন দেখে যখন ঘুম ভাঙে না, তখন নিজেকে পাগল মনে হয়। স্বাভাবিক নই আমি, শারীরিক মানসিক দুই দিক দিয়েই নিঃশেষ হয়ে গিয়েছি। আমার রুটিন মাফিক সুন্দর জীবনের শূন্যস্থান পূরণ করার জন্য তুমি সুন্দর আর স্বাভাবিক একটা মানুষ ডিজার্ভ করো। আমার দোয়া থাকবে যেন সেই মানুষটাকে অতি শীঘ্রই তুমি পেয়ে যাও। কথাটুকু শেষ করে বাণী নিঃশব্দে উঠে চলে যায়। দুর্জয় নড়ে না এক বিন্দু, নিজের জায়গায় স্থির রয়। বাণীর বলা প্রতিটা কথা সে মনোযোগ দিয়ে শুনেছে। এই যে শুদ্ধ অনুভূতিগুলো দুর্জয়ের মনে এসে ধীরে ধীরে ভিড় করছে, এটা তো দুর্জয়ের দোষ নয়, তাই না? আর দুর্জয় কাকে ডিজার্ভ করে সেই সিদ্ধান্তটাও নিশ্চয়ই বাণী নিতে পারে না, তাই না? দরজা খোলার শব্দ কানে ভেসে আসে দুর্জয়ের। সে স্পষ্ট টের পাচ্ছে দুটো মানুষের অতি শান্ত ভঙ্গিতে তার ঘরের বাহিরে পদার্পণ। দুর্জয় একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সে আর বাধা দেবে না বাণীকে। অধিকারটুকু নিজের জিম্মায় না নিয়ে মানুষ দুটোর জীবনে আর বিন্দুমাত্র কর্তৃত্ব খাটাবে না সে। তার জীবনে খালি ঘরে এই দুটো মানুষের নামই বসাবে সে। বাণীর চারিপাশটা অনর্থক থেকে অর্থবহ করার চেষ্টা করবে। ভাবনা থেকে বেরিয়ে এসে দুর্জয় উঠে সোজা হয়ে দাঁড়ায়। টেবিলের ওপর থাকা গাড়ির এবং বাড়ির দরজার চাবিটা নিয়ে বেরিয়ে পড়ে। টেবিলের উপর স্তূপ করে রাখা বাচ্চাদের পরীক্ষার খাতা। টিচার্স রুমের প্রতিটা টেবিলেরই এক দশা। বাণী মনোযোগ দিয়ে খাতা দেখতে ব্যস্ত। তার পাশে আরেকটা চেয়ারে বসে ফোনে গেমস খেলছে বন্নি। স্কুলে প্রতিদিন বন্নিকে সঙ্গে করেই নিয়ে আসে বাণী, এছাড়া আর উপায় নেই তার। যতক্ষণ ক্লাস টাইম চলে ততক্ষণ বন্নিকে কলিগ ম্যামদের কেয়ারে রেখে যায়।
যদিও এতে বাণীর মনে খচখচানিটা রয়েই যায়, তবু এছাড়া আর কোনো পথ নেই তার কাছে। দুর্জয়ের বাসা থেকে পরশুদিন চলে এসেছে সে, যদিও সেদিন রাতে দুর্জয় তার পিছু পিছু এসেছিল গাড়ি নিয়ে, অতঃপর নিজেই তাকে নতুন বাসায় এনে ড্রপ করে দিয়ে গিয়েছিল। তারপর আর দুর্জয় বাণীর সামনে আসেনি, কলও দেয়নি একবারও। কিন্তু পরের দিন সকালেই তার বাড়ির দ্বারে একটা ফার্নিচার কোম্পানির কিছু লোক এবং দুজন ইলেকট্রিশিয়ান এসে হাজির হয়। বাণী বাকরুদ্ধ হয়ে একবার লোকগুলোকে দেখে অতঃপর বারান্দায় ছুটে যায়। বারান্দা হতে দেখে নিচে একটা বিশাল ট্রাক বোঝাই করে বাসার জন্য গুরুত্বপূর্ণ সকল ফার্নিচার আনা হয়েছে। বাণী লোকগুলোর কাছে জানতে চেয়েছিল এসব কে পাঠিয়েছে। দুর্জয়ের নাম শুনেই সে এক প্রকার ক্ষেপে দুর্জয়কে কল করেছিল। দুর্জয় তখন বেশ ঠান্ডা গলায় বলে, আপাততর জন্য সাহায্য গ্রহণ করো, প্রতি মাসে না হয় একটু একটু করে পরিশোধ করে দিও, তবু জেদ দেখিও না এই মুহূর্তে। দুর্জয়ের কথার পেটে বাণী চুপ হয়ে গিয়েছিল। এই মুহূর্তে সাহায্যটুকু গ্রহণ করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না তার। নিজের কাছে যত টাকা ক্যাশ ছিল তা কেবল বাজার করে শেষ হয়ে যেত।